তো 1792 থেকে যে সিস্টেমটা চালু হয়েছিল, যে ডিসকোর্সটা চালু হয়েছিল, নারীবাদের ডিসকোর্স, দে আর ট্রাইং টু চেঞ্জ ইট, বা দে আর ট্রাইং টু রিফর্ম ইট, ওটাকে বদলানোর চেষ্টা করছেন বা কিছুটা সংশোধন করার চেষ্টা করছেন। এবং কাজটা কঠিন, কিন্তু এই ধরনের একটা ফ্যান্টাস্টিক কাজে হাত দেওয়ার জন্যে নন্দিনীকে এবং অল বেঙ্গল মেন্স ফোরামকে আমি অবশ্যই অভিনন্দন জানাবো। এবং আমি আশা করব যে হয়তো খুব তাড়াতাড়ি অল বেঙ্গল মেন্স ফোরাম উইল ট্রান্সফর্ম ইটসেলফ ইনটু অল ইন্ডিয়া মেন্স ফোরাম। ডেফিনেটলি এটা আগামী দিনে একটা অল ইন্ডিয়া মেন্স ফোরামে পরিণত হতে পারবে এবং নন্দিনীর নেতৃত্বেই সেটা হবে, এটুকু আশা আমার কিন্তু রয়েছে। এখন আমরা জানি যে ইন সোসাইটি অ্যান্ড পলিটিক্স দেয়ার আর ডিফারেন্ট ন্যারেটিভস, অনেকগুলো ন্যারেটিভ তৈরি করা হয় এবং সেই ন্যারেটিভগুলো আমরা ব্যবহার করতে অভ্যস্ত। আমরা সবসময় সেই ন্যারেটিভ মেনে চলি। যেরকম ধরা যাক, কিছু ন্যারেটিভ রয়েছে আমাদের সমাজে, আমরা সবসময় সেই ন্যারেটিভগুলো নিয়ে আমাদের ভাবনা চিন্তাগুলোকে তৈরি করি। আমরা একটু নতুন ভাবনা চিন্তা হয়তো কখনো করি না, বাট যখনই একটু তলিয়ে ভাবি আমরা দেখব আমাদের ন্যারেটিভগুলোর মধ্যে কতখানি সমস্যা রয়েছে। আমরা জানি যে একটা ন্যারেটিভ আছে নারীবাদ, নারীবাদের যে ডিসকোর্স, সেখানে যে ন্যারেটিভগুলো ইউজ করেন তারা, ফর এক্সাম্পল মেল ডমিনেটেড সোসাইটি, এই একটা ন্যারেটিভ সবসময় ইউজ করা হয়। মেল ডমিনেটেড সোসাইটি, প্যাট্রিয়ার্কি, পিতৃতন্ত্র, এই শব্দগুলো প্রায় চলে আসে এবং নানাভাবে ব্যবহার করা হয় এবং অনেক ক্ষেত্রেই বলা হয় এই সমাজে যতগুলো সমস্যা, সেই সমস্যার কারণটাই বোধহয় পিতৃতন্ত্র। কিন্তু বিষয় হলো, যদি আমরা সেটাকে একটু অন্যরকম ভাবে ভাবি, কারণ সমাজ তো বদলাচ্ছে, সোসাইটি চেঞ্জিং, নিউ ন্যারেটিভস আর কামিং আপ, ফলে আমরা এই ন্যারেটিভগুলোকে বদলাবো না কেন? অর্থাৎ সেই একই প্যাট্রিয়ার্কির যে ভাবনা, পুরনো পিতৃতন্ত্রের ভাবনা, পুরনো মেল ডমিনেটেড সোসাইটির ভাবনা, সেখান থেকে একটু নতুন ভাবনা আনবো না কারণ আমরা জানি যে সমাজ, রাজনীতি সবকিছুই ক্রমে বদলাচ্ছে এবং সেই বদলের প্রেক্ষাপটে আমরাও তো আমাদের বদলাচ্ছি। তাহলে আমাদের ভাবনা চিন্তার বদলটা হবে না কেন? কারণ আমরা জানি যে সমাজে, একটু আগে প্রি-লঞ্চ সেশনে দুজন বিশিষ্ট আইনজীবী তারা বলেছেন যে ভিকটিম সকলে হতে পারে, এনিওয়ান মে বি এ ভিকটিম। ভিকটিম মানে শুধু নারী ভিকটিম হয় তা কিন্তু নয়, নারী পুরুষ সকলেই ভিকটিম হতে পারে বিভিন্ন সময়। এবং এতদিন পর্যন্ত যেটা ভাবা হয়েছে যে পুরুষরা ভিকটিম হলে আমরা বলি ইটস আ সোশ্যাল ইস্যু, আর নারীরা যখন ভিকটিম হয় তখনই আমরা ইউজুয়ালি ওটাকে ওই ফেমিনিজম দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি এবং বলি এটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের একটা সমস্যা। এই যে অদ্ভুত একটা ন্যারেটিভ, এইটাকে বদলের প্রয়োজন আছে বলেই আমি মনে করি। এবং প্রত্যেক মানুষের কতগুলো নিজস্ব সমস্যা রয়েছে, নিজস্ব ইস্যু রয়েছে এবং সেই ইস্যুগুলোকে নিয়েই কিন্তু আমাদের ভাবতে হবে। বিশেষত যে ভাবনাটা এই সংগঠন থেকে উঠে আসছে, দ্য মেল মেম্বার্স অফ দ্য সোসাইটি, তাদের ইস্যুগুলো নিয়ে, কারণ সত্যি তাদের ইস্যুগুলো নিয়ে ভাবনার জায়গা নেই। ফলে প্যাট্রিয়ার্কি, মেল ডমিনেশন, যেগুলো দিয়ে এতদিন পর্যন্ত নারীবাদ এগিয়েছে বা নতুন থিওরি তৈরি করেছে, নাও ইটস দ্য টাইম টু চেঞ্জ ইট। আমি মনে করি সেগুলোকে বদলের প্রয়োজন আছে। এখন এই আলোচনায় একটা বিষয় কিন্তু নেগলেক্টেড থেকে যায়, সবসময় প্রায় নেগলেক্টেড থেকে যায়, এবং সেটা হলো যে প্রত্যেক মানুষের একটা নিজস্ব সমস্যা রয়েছে। একজন পুরুষ, তারও সমস্যা আছে এবং কখনো কখনো সেই সমস্যাটা নারীদের চেয়ে তো কম নয়, যথেষ্টই বেশি। অল বেঙ্গল মেন্স ফোরাম তাদের পোর্টালে কতগুলো আমাকে পাঠিয়েছেন বিষয়ে কিছু লেখা বেরিয়েছে। এই যে আমরা এখন কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে রয়েছি, সবচেয়ে বেশি এফেক্টেড কারা হয়েছে? পুরুষরা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। মৃত্যুর হার দেখুন, কাজ চলে যাওয়ার রেট দেখুন, সর্বক্ষেত্রে কিন্তু ভিকটিম হয়েছে অনেক বেশি পুরুষরা। তার কারণ পুরুষদের যে ধরনের কাজ, যে ধরনের তাদের সোশ্যাল পজিশন, সেখানে এইটা হওয়া খুব স্বাভাবিক ছিল। এইটা কিন্তু আমাদের ভাবতে হবে। পুরুষরাও এক্সপ্লয়টেশন, টর্চারের মুখোমুখি হন
এবং তার বিরুদ্ধে লড়তে হয়। এবং এই এক্সপ্লয়টেশন কখনো কখনো অত্যন্ত বিপজ্জনক রূপ নেয়। এই এক্সপ্লয়টেশন অফ মেন কখনো কখনো ইট টেকস ডেঞ্জারাস ফর্ম। অজস্র উদাহরণ দেওয়া যায়। আমি ছোট্ট একটা উদাহরণ দেবো, ছোট না, উদাহরণটা বেশ বড়। কিভাবে পুরুষরা ভয়ঙ্কর অত্যাচারের শিকার হচ্ছে অনেক জায়গায়, কর্মক্ষেত্রে হেনস্থা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। একটা জায়গায় আমার এটা নিয়ে পড়তে পড়তে চোখটা আটকে গেল। ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইম, সম্মিলিত জাতিপুঞ্জের ড্রাগ এবং ক্রাইম সংক্রান্ত যে অফিসটা, তারা বিভিন্ন সময় তথ্য সংগ্রহ করেন, ফিল্ড স্টাডি করেন, তথ্য সংগ্রহ করেন। অ্যান্ড ইন দ্য ইয়ার 2017 দে পাবলিশড এ বুকলেট, একটা বুকলেট বার করেছেন, এবং দ্যাট ওয়াজ দ্য হ্যান্ডবুক অন চিলড্রেন রিক্রুটেড অ্যান্ড এক্সপ্লয়েটেড বাই টেররিস্টস অ্যান্ড ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট গ্রুপস। টেররিস্ট এবং ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট গ্রুপরা কি ধরনের কাজ করছে, এই একটা উদাহরণে বুঝতে পারবেন যে অত্যাচারের সত্যি কোনো জেন্ডার হয় না। অত্যাচারটা অত্যাচার, এবং অত্যাচারী সে হয় অত্যাচারী, তারও কোনো জেন্ডার হয় না। বরং কখনো কখনো এক্ষেত্রে অন্তত পুরুষরা, ছোট বাচ্চারা, পুরুষ বলতে আমি ছোট বাচ্চাদের বলছি, দে আর সাবজেক্টেড টু ট্রিমেন্ডাস টর্চার। এখন এই হ্যান্ডবুকে কতগুলো বিষয় রয়েছে, আমি সেগুলো একটু বলছি। ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স, এখন কোট দিয়েই বলছি, in the past few years the international community has been increasingly confronted with the recruitment and exploitation of children by terrorists and violent extremist groups. এবং এটা প্রমাণ করার জন্য প্রথমে যেটা করা হয়, ইউ অ্যাটাক ইউর ওন ফ্যামিলি, নিজের ফ্যামিলিকে অ্যাটাক করো, বাবা মাকে হত্যা করো, নিজের বোনকে টর্চার করো। দিস মেথডস আর ইউজড, এবং এই বাচ্চাগুলোকে ফোর্স করা হয় এই কাজ করতে। তারা ফ্রন্ট র্যাঙ্কিং সোলজার হয়, কোথাও বোমা উড়িয়ে দিতে তাদের কাজে লাগানো হয়। সামটাইমস দে আর ইউজড অ্যাজ হিউম্যান বম্ব হিসেবে ব্যবহার করা হয়, অর ফ্রন্ট র্যাঙ্কিং সোলজার। এবং এটা আপনারা জানেন, যখন রাষ্ট্রের বিরুদ্ধে লড়বে, রাষ্ট্রের সেনাবাহিনী তো রেয়াত করবে না তাদের, রাষ্ট্রের সেনাবাহিনী নির্বিচারে মারে। যেরকম উল্টো দিকে একটা বাচ্চা লড়ছে কিনা ওটা দেখার দরকার, কারণ সেনাবাহিনীকে জিততে হবে, ফলে নির্বিচার ওই ছেলেগুলোকে মেরে ফেলা হয়, রাষ্ট্রের সেনাবাহিনীর হাতে মারা যায়। এবং আমাদের দক্ষিণের একটি দেশ শ্রীলঙ্কাতে যখন এথনিক কনফ্লিক্ট হচ্ছিল, এই অভিযোগও পাওয়া গিয়েছিল যে ওখানে এলটিটিই বাচ্চাদের ফ্রন্ট র্যাঙ্কিং সোলজার হিসেবে ব্যবহার করেছিল, এবং কয়েক হাজার সোলজার দে ওয়্যার কিল্ড ইন দ্য ওয়ার ফ্রন্ট। তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে অত্যাচার, ভয়ঙ্কর অত্যাচার, এখানে ছেলেমেয়ের কোনো পার্থক্য নেই, বরং ছেলেরা এখানে অনেক বেশি অত্যাচারিত হয়, কারণ ফ্রন্ট র্যাঙ্কিং সোলজার হিসেবে তাদেরই ব্যবহার করা হয়। বয়েজ আর ইউজড অ্যাজ ফ্রন্ট র্যাঙ্কিং সোলজার্স, হিউম্যান শিল্ডস ইন ওয়ার অর কনফ্লিক্ট। আর মেয়েদের কি করা হয়, মেয়েদের ধরে নিয়ে গিয়ে দে আর ফোর্স টু ম্যারি দ্য টেররিস্ট, টেররিস্টদের বিয়ে করতে বাধ্য করা হয়। টু ক্যারি ইকুইপমেন্ট অ্যান্ড ওয়েপন্স, ইকুইপমেন্ট এবং ওয়েপনকে ক্যারি করতে বাধ্য করা হয়। টু ক্লিন অ্যান্ড কুক, মেয়েদের এগুলো করা হয়। ফলে মৃত্যুর হারটা অপেক্ষাকৃত মেয়েদের কম হয়, ছেলেদের অনেক বেশি হয়, কারণ তারা হয়ে যায় ফ্রন্ট র্যাঙ্কিং সোলজার। ন্যাচারালি ডিউরিং অ্যাটাকস বাই বোকো হারাম, abducted boys were used to identify those who refused to join groups as well as unmarried women and girls. যখন বোকো হারাম কোনো সিভিলিয়ান এলাকায় অ্যাটাক করে, এই ছেলেগুলোকে নিয়ে যাওয়া হয় তাদের এলাকায়, চিনিয়ে দেওয়া হয় কোন কোন ফ্যামিলি তারা বোকো হারাম গ্রুপে জয়েন করেনি, কোথায় কোথায় অবিবাহিত কম বয়সী মেয়ে রয়েছে, তাদের তুলে নিয়ে যাওয়ার জন্য এদের ব্যবহার করা হয়। অর্থাৎ এই একটা ঘটনা কিন্তু বুঝিয়ে দেয় যে অত্যাচার বা ভয়াবহতায় পুরুষ নারী সত্যি কোনো বিভেদ করা যায় না। and how can you use the theory like feminism to explain such a situation? এই সিচুয়েশন ব্যাখ্যা করতে আপনি ফেমিনিজমকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি ব্যাখ্যা করতে পারি না, আমার কাছে এই ঘটনাগুলো ইম্পর্টেন্ট। আরো তথ্য দিয়েছে, আরো ভয়ঙ্কর। In 2015 alone, the UN verified 274 cases of children
having been recruited by Islamic State in Iraq and Levant, ISIL, the most dreaded terrorist organization in the Middle East. এবং সেখানে in Syrian Arab Republic, in these areas, thousands of boys were abducted. হাজার হাজার ছেলেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সোলজার বানানোর জন্য। The UN, United Nations, verified the existence of centers of rural Aleppo, Darul Jawar, and rural Raqqa that provided military training to at least 124 boys between 10 and 15 years of age. বিভিন্ন এলাকা ইরাক এবং সিরিয়াতে সেখানে ট্রেনিং ক্যাম্প হয়েছে, 10 থেকে 15 বছরের বাচ্চাদের সেখানে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয় to use as foreign fighters. The 18 cases are there where children as young as 7 years of age were used. 18টা এমন কেস পাওয়া গেছে যেখানে 7 বছরের বাচ্চাদের যুদ্ধে পাঠানো হচ্ছে। আমি বলতে চাইছিলাম, আমি একটা থিওরিকে এখানে চ্যালেঞ্জ করতে গিয়ে যেটা আলোচনা করলাম যে অত্যাচার বা ভয়ঙ্করতা সেটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের, সে শিশু হোক বয়স্ক হোক, সে একটা স্টেবল ডেমোক্রেটিক সিস্টেম হোক বা অথরিটেরিয়ান সিস্টেম হোক, পুরুষরাও অত্যাচারের মুখোমুখি হচ্ছে। এটা কিন্তু আমাদের মনে রাখার দরকার আছে, এটা মেনে নেওয়ার প্রয়োজন আছে। ফলে এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পুরুষরাও অত্যাচারিত হয়, শিশুরাও অত্যাচারিত হয়, তারা ছাড় পায় না অত্যাচারের হাত থেকে। ন্যাচারালি এই যে এক্সট্রিম ভায়োলেন্স যাদের তার ভেতর দিয়ে যেতে হচ্ছে, আলটিমেটলি ভবিষ্যতে তাদের পক্ষে কি তৈরি হয়, তারা টেররিস্ট হয় যদি এই যুদ্ধ থেকে বেঁচে আসে এবং তারপর পরবর্তীকালে কখনো হয়তো মিলিটারি বা পুলিশের হাতে মারা যায়। আমি একটা আন্তর্জাতিক উদাহরণ দিলাম এই কারণে যে এই ভয়ঙ্কর পরিস্থিতি যে সকলেই এর দ্বারা অত্যাচারিত হচ্ছে, এটা কিন্তু একটা বাস্তবতা, এটা কোনো গল্প কথা নয়। ফলে আমাদের ভাবনা চিন্তায় এবার হয়তো কিছুটা বদল আনতে হবে যে এই প্রথাগত ফেমিনিজম দিয়ে এগুলোকে ব্যাখ্যা করতে পারবো কিনা। Now, war and terrorism do not spare anyone. যুদ্ধ টেরোরিজম কাউকে স্পেয়ার করে না, সবাই তার ভিকটিম হয়, নারী পুরুষ নির্বিশেষে। কখনো কখনো পুরুষদের ভিকটিম হওয়া হয়তো নারীদেরও ছাপিয়ে যায়। এখন আমাদের এটা ভাবনার সময় এসেছে। ফলে আমি নিজে মনে করি যে ফেমিনিজমের বেসিক অ্যাপ্রোচটা হয়তো এই 21st সেঞ্চুরিতে বদলের প্রয়োজন আছে। আমরা জানি ফেমিনিজমের একদম প্রথম যে সূত্রপাত আমরা যেটাকে বলি 1792-তে একটা বই প্রকাশের সঙ্গে সঙ্গেই আমরা মনে করি যে ফেমিনিজম ভাবনা চিন্তার একটা প্রকাশ ঘটেছিল, ভিন্ডিকেশন অফ রাইটস অফ উইমেন, মেরি ওলাস্টনক্রাফটের। তারপর থেকেই ফেমিনিজমের ভাবনা চিন্তা এসছে। তারপরে তো নানা ফেমিনিজমের ওয়েভ এসছে। 19th সেঞ্চুরি মাঝামাঝিতে আমরা বলি ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম, 20th সেঞ্চুরি 60s-এ আমরা বলি সেকেন্ড ওয়েভ অফ ফেমিনিজম। ধীরে ধীরে ফেমিনিজম তৈরি হয়েছে একটা অ্যাপ্রোচ হিসেবে। সেই অ্যাপ্রোচকে আমরা কলেজে পড়াই, বিশ্ববিদ্যালয়ে পড়াই, একটা ডিসকোর্স তৈরি হয়ে গেছে। আমি মনে করি 20th সেঞ্চুরি পেরোনোর পরে 21st সেঞ্চুরিতে কিন্তু সেই ডিসকোর্সটার বদল দরকার আছে। আদারওয়াইজ আমরা কিন্তু হয়তো সেই ভুলটাই করতেই থাকবো। আমরা 21st সেঞ্চুরিতে আমরা জানি যে আইডিয়াগুলোকে রিইন্টারপ্রিট করছি। উই আর রিইন্টারপ্রিটিং দ্য আইডিয়া, উই আর রিইন্টারপ্রিটিং দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি। Why we should not reinterpret the idea like patriarchy or male domination? এটাই আমার বক্তব্য যে এগুলোকেও কিন্তু নতুন করে চেঞ্জ করার দরকার আছে। না, কাম টু আওয়ার কান্ট্রি। আমি এই থিওরিটিক্যাল জায়গা আলোচনা করি। এবার আমার দেশের যে আলোচনা, যেটা নিয়ে মূলত বলতে বলা হয়েছে যে আমাদের দেশে এতগুলো নির্বাচন হয়ে গেল, from 1952 to 2019 বা 2020-তেও তো নির্বাচনগুলো হয়ে চলেছে। আমরা পলিটিক্যাল পার্টির যে ম্যানিফেস্টোগুলোতে মেল রিলেটেড ইস্যু কেন পাই না? অথচ মহিলা সংক্রান্ত প্রচুর তো আমরা অ্যাক্টিভিটি দেখি। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে, মহিলাদের অধিকার বাড়ানো হয়েছে,
আমরা জানি 73rd and 74th অ্যামেন্ডমেন্টে লোকাল সেলফ গভর্নমেন্টে মহিলাদের গুরুত্ব অনেক বাড়ানো হয়েছে। বিভিন্ন রাজ্য এখন পঞ্চায়েত বা পুরসভায় মহিলাদের জন্য রিজার্ভেশন করেছে, 1/3 to 50% রিজার্ভেশন হয়েছে। ফলে মহিলাদের যে ডিউ শেয়ার ইন পলিটিক্স দ্যাট ওয়াজ গিভেন। কিন্তু আমরা জানি যে পুরুষদেরও কতগুলো টিপিক্যাল সমস্যা রয়েছে, যে সমস্যাগুলোকে দেখার দরকার ছিল কিন্তু সেই সমস্যাগুলোকে দেখা হয়নি। আমরা কিন্তু সেই we remain confined within the same idea of male domination। আমরা ধরে নিয়েছি যে সমাজটা মেল ডমিনেটেড, সুতরাং পুরুষদের জন্য আলাদা করে ভাবার কিছু দরকার নেই। আমরা যখনই মহিলাদের নিয়ে ভাববো সেটাই আলাদা করে ভাবার দরকার, আর পুরুষদের সমস্যাটাকে ভাবা হয়েছে বেসিক্যালি এ সোশ্যাল প্রবলেম। এই জায়গাটাতে পুরুষদের যে দাবি, পুরুষদের যে প্রয়োজন, সেটা কিন্তু কোথাও একটা অবহেলিত থেকে গেছে। নাও আমাদের ডেমোক্রেটিক সোসাইটিতে কতগুলো, বিশেষত যত দিন যাচ্ছে আমরা ডেমোক্রেসিতে নতুন নতুন ভাবনা চিন্তা আনছি, যে বেসিক আইডিয়াগুলো এখন আমরা ডেমোক্রেসিতে মেনে চলব। দ্যাট ইজ প্লুরালিজম, কনস্টিটিউশনালিজম, ওপেন সোসাইটি এটসেট্রা। আমরা প্লুরালিজমের কথা বলি, বহুত্ববাদের কথা বলি, আমরা কনস্টিটিউশনালিজমের কথা বলি, আমরা ওপেন সোসাইটির কথা বলি। প্লুরালিজম অর্থাৎ যেখানে সব বিভিন্ন মত থাকবে, বিভিন্ন ভাবনা থাকবে, প্রত্যেকে তার ভূমিকা পালন করবে সমাজে, বিভিন্ন গোষ্ঠী, ভাবনা, মত, তারা পরস্পরের সঙ্গে ইন্টারঅ্যাকশন করবে এবং আলটিমেটলি তার ভিত্তিতেই সমাজ পরিচালিত হবে। দিস ইজ প্লুরালিজম। কনস্টিটিউশনালিজম যেখানে কনস্টিটিউশনের যে শাসন সেটাকে নিশ্চিত করা হবে, the rules of the laws of the constitution, the basic ideas of the constitution that should be implemented, এবং সোসাইটি উইল বি অ্যান ওপেন সোসাইটি যেখানে প্রত্যেকে তার ভূমিকা পালন করতে পারবে। এগুলো হচ্ছে আধুনিক গণতান্ত্রিক ভাবনার কতগুলো গুরুত্বপূর্ণ ডাইমেনশন। এই ডাইমেনশন দিয়ে যদি আমরা গণতান্ত্রিক সমাজকে বিচার করি, পার্টিকুলারলি ইন্ডিয়ান ডেমোক্রেটিক সোসাইটিতে, আমরা দেখব এখানেও কতগুলো বড় ফাঁকি থেকে গেছে। ফাঁকির জায়গাটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো সবসময় দৌড়েছে ভোটের জন্য, এবং তাদের কাছে মূল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাউ টু কাম টু পাওয়ার। এবং পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে আমরা যে স্বপ্নগুলো দেখেছি বহু ক্ষেত্রে, সেই স্বপ্নগুলো কিন্তু বাস্তবে রূপায়িত হয়নি। ফলে ডেভেলপমেন্ট অফ সোসাইটি সেটা কিন্তু কিছুটা হলেও থেকে গেছে একপাক্ষিক, বহুমাত্রিক হতে পারেনি। ফলে বহুমাত্রিক উন্নয়নের জন্য দরকার ছিল রাজনৈতিক দলগুলোর অ্যাপ্রোচকে বদলানো, সেই অ্যাপ্রোচ কিন্তু বদলানো সম্ভব হয়নি। যে কারণে এই যে এখন লিবারেল সোসাইটিতে আমরা বাস করি, আমরা গ্লোবালাইজেশনের একটা পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি। একটা বলা হচ্ছে যে গ্লোবাল সোসাইটিতে আমরা বাস করছি, কখনো কখনো বলা হচ্ছে গ্লোবাল ভিলেজে বাস করছি। সেখানে যে বদলের দরকার ছিল সেই ভাবনাগুলো আমরা এখনো পর্যন্ত পাইনি। যেখানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো অনেকটাই এগিয়ে যেতে পেরেছে, আমরা কিন্তু পারিনি। নাও ইন্ডিয়া হ্যাজ ইন্ট্রোডিউসড এ লিবারেল সিস্টেম। ভারত একটা লিবারেল সিস্টেম ইন্ট্রোডিউস করেছে, এবং ইন আওয়ার কান্ট্রি কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। ব্রিটেন থেকে আমরা একটা ভাবনা ধার করেছি, রুল অফ ল, আইনের অনুশাসন। কিন্তু প্রশ্ন হচ্ছে আইনের অনুশাসন তো সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। তাই তো আইনের অনুশাসন। সেখানে আইন যদি বিভিন্ন সেকশনের জন্য আলাদা আলাদা করে হয়, তাহলে তাকে আমরা গোটা সমাজকে একটা জায়গায় আনবো কি করে? অথচ আমরা সেই পড়ে আছি পুরনো সিস্টেমে, কিছুতেই বদলাতে চাই না। উদাহরণ দিই, যখন কনস্টিটিউশন ইন্ট্রোডিউসড হলো আমাদের দেশে 70 বছর আগে, আমরা ধরে নিয়েছিলাম যে সমাজের পিছিয়ে পড়া অংশগুলোকে এগিয়ে নিয়ে যেতে গেলে রিজার্ভেশন দরকার। উই অ্যাকসেপ্টেড ইট, এবং সেখানে সবাই একমত হয়েছিল যে হ্যাঁ, যারা একেবারে পিছিয়ে পড়েছে রিজার্ভেশন ছাড়া তাদের এগিয়ে নিয়ে যাওয়া কঠিন। ইনিশিয়ালি রিজার্ভেশন ওয়াজ ফর 10 ইয়ার্স। আজ 70 বছর হয়ে গেল, কোন রাজনৈতিক দল রিজার্ভেশন তোলার সাহস পাচ্ছে না। কারণ রিজার্ভেশনের কথা বলতে গেলেই বা তার চরিত্রটার কথা প্রশ্ন হলেই কিন্তু সে ক্ষমতা থেকে চলে যেতে পারে। অর্থাৎ এই যে রাজনৈতিক মতাদর্শের উপরে রাজনৈতিক ক্ষমতাকে প্রতিষ্ঠা করা, এটা ভারতীয় রাজনীতির সবচেয়ে ট্র্যাজিক দিক। ফলে
বাস্তব প্রয়োজনকেও আমরা কিন্তু বারবার অস্বীকার করি। পৃথিবীর কোনো দেশে ঠিক এই ফর্মের রিজার্ভেশন নেই। আপনারা কেউ কেউ নিশ্চয়ই আমেরিকায় গেছেন। আমেরিকাতে সবার জন্য কাজকর্মে, সবার জন্য পড়াশোনার অবাধ সুযোগ আছে। প্রয়োজনে সরকার টাকা দিয়ে পড়াবে, কিন্তু কাজকর্মের ক্ষেত্রে আপনাকে লড়ে পেতে হবে, আপনাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। সেখানে এই জন্য এর জন্য এতটা রিজার্ভেশন সেটা কখনো হয়নি। আমরা কি করেছি, সংবিধান চালু থেকে রিজার্ভেশন তো করলামই, 1989-এ এসে সেই রিজার্ভেশনটাকে আরো বাড়িয়ে দিলাম। দিল্লির রাজপথে বহু ছেলে এর প্রতিবাদে পুড়ে মারা গেল, তারপরেও আমাদের পলিটিক্যাল সিস্টেম নড়েনি। So this is the nature of our political system. আমাদের যে অ্যাপ্রোচ গুলো, the approach of development, এটা কিন্তু হয়ে উঠেছে পিসমিল অ্যাপ্রোচ। আমরা কিন্তু একটা সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে পারিনি। জাতপাত এর ফলে হয়েছে কি, এর ফলে জাতপাত ক্রমশই বাড়ছে, জাতপাত তার নতুন রূপে ফিরে এসেছে। ট্র্যাডিশনাল যে বিষয়গুলো সেগুলো মডার্নাইজড হচ্ছে, তারা মডার্ন ফর্মে থেকে গেছে। ফলে আলটিমেটলি যে ইগালিটারিয়ান সোসাইটির স্বপ্ন আমরা দেখতাম, সেই স্বপ্নটা কিন্তু আমরা বাস্তবে রূপায়িত করতে পারিনি। এখান থেকেই আরেকটি বিষয় বলেই আমি শেষ করব, যে ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টিগুলো তাহলে ইলেকশন ম্যানিফেস্টোতে কেন আনে না মেল রিলেটেড ইস্যুস? আচ্ছা, যে ট্র্যাডিশনাল ভাবনা চিন্তাগুলো নিয়ে আমরা চলছিলাম, যে মেল ডমিনেটেড সোসাইটি, মেল ডমিনেশন, প্যাট্রিয়ার্কি, সত্যি কি ইন্ডিয়াতে প্যাট্রিয়ার্কিক্যাল সোসাইটি রয়েছে? অ্যাটলিস্ট পলিটিক্যালি। অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স আমি মনে করি এখানেই আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর একটা বেসিক গলদ রয়ে গেছে। ইন্ডিয়ান সোসাইটি প্যাট্রিয়ার্কিক্যাল নয়। অন্তত পলিটিক্যাল পাওয়ার স্ট্রাকচার যদি আপনি দেখেন, যে সেই অর্থে চরম মেল ডমিনেটেড সোসাইটি ইন্ডিয়াতে আছে, আই ডোন্ট অ্যাকসেপ্ট দিস লজিক। আমি যুক্তি দিচ্ছি আমার পক্ষে। স্বাধীনতার পর প্রথম কিছুদিন অবশ্যই দুজন পুরুষকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি, জওহরলাল নেহেরু এবং অল্প কিছু দিনের জন্য লাল বাহাদুর শাস্ত্রী। বাট রাইট ফ্রম 1965 আপ টু 1984 ইন্ডিয়া ওয়াজ রুলড বাই ইন্দিরা গান্ধী। এবং ইন্দিরা গান্ধীর সময় যে পরিমাণ ক্ষমতা তিনি ব্যবহার করেছিলেন, তারপরে কি বলা যায় যে ইন্ডিয়ান পলিটিক্স ওয়াজ মেল ডমিনেটেড? অ্যাবসলিউটলি নো। বলছি, এটা পরের লাইনে আমি বলতাম, 3টে বছর বাদ ছিল, 1977 থেকে 1980 কিছুদিন, বাকি পুরোটা কিন্তু অ্যাবসলিউটলি রুলড বাই ইন্দিরা গান্ধী। ন্যাচারালি এই সমাজকে আমরা কখনো এই মানে পলিটিক্সকে মেল ডমিনেটেড পলিটিক্স অন্তত বলতে পারি না। তার পরবর্তী কিছুটা বিশৃঙ্খলার পর্যায় ছিল। এগেন কাম টু 2004 আপ টু 2014 বলতে পারি কি ওটা মেল ডমিনেটেড পলিটিক্স নো। কারণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তিনি প্রধানমন্ত্রীর চেয়েও গুরুত্বপূর্ণ ছিলেন, অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিলেন, কারণ তিনি ছিলেন ইউপিএর চেয়ারপারসন। এবং কোথাও যদি কোনো কেন্দ্রীয় প্রকল্প উদ্বোধন করা হতো, প্রধানমন্ত্রীর ছবির পাশাপাশি ওনারও ছবি থাকতো। ভালো কি মন্দ, ঠিক কি বেআইনি, আমি সেই আলোচনায় যাচ্ছি না। ফলে আমরা কখনো বলতে পারি না যে এই পলিটিক্সটা মেল ডমিনেটেড পলিটিক্স ছিল। ফলে পলিটিক্যাল পার্টিগুলো যখনই ম্যানিফেস্টো তৈরি করতে গেছে, তখন কিন্তু একটা জিনিস ধরে নিয়েছে যে ইন্ডিয়ান সোসাইটিতে পুরুষ মানুষের জন্য আলাদা করে কোনো মানে নিয়ম বা দাবিপত্র রাখার দরকার নেই। মহিলারা অনেকটা পিছিয়ে, তাদের জন্যই আমরা সুবিধে রাখবো। একের পর এক নানা সুবিধে এসেছে। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারে, লোকাল সেলফ গভর্নমেন্টে তাদের জন্য রিজার্ভেশন এসছে, তাদের জন্য বিভিন্ন আইনের সংশোধন করা হয়েছে, বিভিন্ন আলোচনা এর আগে হয়েছে, আমি ডিটেলে যাব না, সময়টা কম। ফলে আমরা এমন একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছি যেখানে কতগুলো প্রি কনসিভড আইডিয়া দিয়েই রাজনীতিকে, সমাজকে ব্যাখ্যা করা হয়েছে। পলিটিক্যাল পার্টিগুলো সেটাই ধরে নিয়েছে, তারা আর কখনো নতুন করে ভাবনার সুযোগ পায়নি। এ কারণেই পুরুষদের প্রয়োজনীয় বিষয়গুলো কখনোই রাজনৈতিক দলের যে ম্যানিফেস্টো সেখানে ঠাঁই পায়নি। একটা সামান্য বিষয়ে ঠাঁই পায়নি। এগুলোকে মূলত সোশ্যাল ইস্যুজ হিসেবেই রাখা হয়েছে। মহিলাদের ইস্যুকে আলাদা করা হয়েছে, অর্থাৎ মহিলাদের গুরুত্ব বেশি। মহিলাদের গুরুত্ব বেশি হোক, তাতে আমার কোথাও কোনো আপত্তি নেই। সমাজ পুরুষ এবং মহিলা উভয়েরই যে
যৌথ উদ্যোগেই সমাজ তৈরি হয়, সমাজকে কখনো কাউকে পিছিয়ে রাখা যায় না। কিন্তু সমাজে প্রত্যেকের তার যে ডিউ, সেই ডিউটা তো দিতেই হবে। সেইটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সমাজে অগ্রগমনের একটা সমস্যা হবে। ইন্ডিয়াতে যে ডেভেলপমেন্টাল প্রবলেম, সেই প্রবলেমগুলো অনেকটা এই জায়গা থেকে এসেছে যে আমরা আমাদের অ্যাপ্রোচে ভুল করছি। আমরা আমাদের অ্যাপ্রোচে ভুল করার ফলে আমাদের রাজনীতিটা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারেনি যে কাম্য জায়গায় আমরা পৌঁছতে চাইছিলাম। তাহলে আলটিমেটলি আমাদের নতুন করে ভাবতে হবে যে আগামী দিনে পলিটিক্যাল পার্টিগুলোর কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে শুধুমাত্র ওই মেল ডমিনেশন বা প্যাট্রিয়ার্কির যে পুরনো ভাবনা, সেই ভাবনাকে দিয়ে ভারতীয় রাজনীতিকে চর্চা করলে ভুল হবে। বরং সেখানে নিয়ে আসতে হবে নতুন কিছু ভাবনা, যে ভাবনাতে মেল এবং ফিমেল তাদের ইকুয়াল ট্রিটমেন্ট দিতে হবে। ছেলেদের যে কিছু স্পেসিফিক প্রবলেম থাকে, তাদের কাজের সমস্যা, তাদের জীবন ধারণের সমস্যা, সেই সমস্যাগুলোর কথা ভাবতে হবে। কর্মক্ষেত্রে তারাও হেনস্থার মুখোমুখি হয়, পরিবারে তারাও হেনস্থার মুখোমুখি হয়ে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, আমি ডিটেলে যাব না। কিন্তু তাদের এই যে দায়িত্বের সঙ্গে সঙ্গে কর্তব্য আমরা ছেলেদের ওপর চাপাচ্ছি, বাকিদের ওপর চাপাচ্ছি না, এর ফলে আমাদের ডেভেলপমেন্টাল প্রবলেমটা কিন্তু থেকে যাচ্ছে, আমরা সেগুলোকে সমাধান করতে পারছি না। নাও ইজ দ্য টাইম টু সলভ দিস প্রবলেমস। এই প্রবলেমগুলো এই সমস্যাগুলোকে সমাধানের সময় এসেছে পলিটিক্যাল পার্টিগুলোকে বলার যে ছেলেদেরও কিছু সমস্যা আছে, তোমরা তোমাদের এজেন্ডাতে, তোমরা তোমাদের ম্যানিফেস্টোতে সেগুলোকেও রাখো, যাতে সকলের প্রতি সমান জাস্টিস করা যায়। এবং আমরা সকলেই জানি জাস্টিস হচ্ছে গণতন্ত্রের প্রধান ভিত্তি। আমি আবার অল বেঙ্গল মেন্স ফোরামকে, পার্টিকুলারলি নন্দিনীকে আমার ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর সেশন তৈরি করার জন্য, অর্গানাইজ করার জন্য এবং আমাকে এখানে ডাকার জন্য। আমি আমার নিজের ভাবনা চিন্তা এটা নিয়ে যা ভেবেছি সেই অনুযায়ী বললাম, এবং আপনারা যদি কিছু এক্সট্রা মন্তব্য করতে পারেন, সমালোচনা করতে পারেন, প্রশ্ন করতে পারেন, আমি ডেফিনেটলি আমার ভাবনা অনুযায়ী সেই আলোচনায় পার্টিসিপেট করতে পারবো। ধন্যবাদ, নমস্কার।